আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন, যে জার্নিটা শুরু হয়েছিল 1934 থেকে 1950 অবধি। ঠিক আছে, আমরা কিভাবে বিষয়গুলোকে দেখব? প্রথম কথা, যে টাইম লাইন আছে সেই টাইম লাইন অনুযায়ী কি কি কাজ হয়েছিল। যেমন যেমন 1934-এ কি হয়েছিল, 35, 38, এইভাবে আমরা টাইম লাইন ওয়াইজ যাব। আর এর সাথে সাথে আমরা দেখব যে গোটা ওয়ার্ল্ড আর আইএনসি কিভাবে এরা দুজন, বা আমাদের যে পলিটিক্যাল চেঞ্জেস হয়েছিল গোটা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড ওয়ার 2 এর জন্য, তার কি এফেক্ট পড়েছিল এই কনস্টিটিউশন তৈরিতে, সেই বিষয়গুলো আমরা দেখব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে কি লিখছি, যে 1934, ওয়েট এ মিনিট, 1934-এ ফার্স্ট প্রপোজ করছে কি এম এন রয়। কি প্রপোজ করছেন উনি? উনি বলছেন যে আমাদের একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি দরকার, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি করবে, কনস্টিটিউশন লিখবে। এবার এম এন রয় কে ছিলেন? ইনি ছিলেন কমিউনিস্ট লিডার এবং একজন বেঙ্গলি ছিলেন, বাংলাতে এনার জন্ম। মানবেন্দ্রনাথ রয় এনার নাম। এবার এনার যে প্রথম এই যে আইডিয়াটা, সেটাকে 1935-এ আইএনসি অফিসিয়ালি ডিমান্ড করছে। কার কাছে ডিমান্ড করছে? ব্রিটিশ সরকারের কাছে অফিসিয়ালি ডিমান্ড করছে যে না, আমাদের কনস্টিটিউশন দরকার। যেটা পরবর্তীকালে 1938-এ এসে জওহরলাল নেহরু ডিক্লেয়ার করছেন যে কনস্টিটিউশন অফ দ্য ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেম। মানে আমাদের যে কনস্টিটিউশন হবে সেটা অবশ্যই লিখতে হবে, এবং এর সাথে উনি এটাও অ্যাড করছেন যে সেটা লিখবে কারা? অনলি ইন্ডিয়ানসরা, সেখানে বাইরের কেউ কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না। এবার 1938-এ আইএনসিতে কে ছিলেন প্রেসিডেন্ট? ছিলেন সুভাষচন্দ্র বসু। এবার তারই প্রেসিডেন্সিপে তখন হচ্ছে নেহেরু এই জিনিসটি বলেছেন। এবার তারপর আমরা দেখবো 1939, 1940, কিন্তু এর মাঝে যেটা হয়ে যায় সেটা হচ্ছে 1939 ওয়ার্ল্ড ওয়ার 2। এটা কিভাবে এফেক্ট করলো? দেখো, ওটা বোঝার আগে 1940-তে কি লিখছি, একসেপ্টেড বাই দ্য ব্রিটিশ, নোন এস অগাস্ট অফার। মানে কি, আমাদের যে কনস্টিটিউশনের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটাকে ব্রিটিশরা একসেপ্ট করে নেয়। কিন্তু হঠাৎ কেন ব্রিটিশরা একসেপ্ট করে নেয়? এটার জন্য আমাদেরকে ব্যাকে যেতে হবে ওয়ার্ল্ড ওয়ার। আর ওয়ার্ল্ড ওয়ার তৈরি হওয়ার আগে আরেকটু আমরা ব্যাকে যাব, যেখানে 1933-তে আমরা দেখব জার্মানিতে কে আসছে, অ্যাডলফ হিটলার। আর হিটলারেরই ভাই হচ্ছে মুসোলিনি, তিনি আসছেন ইটালিতে। এবার হিটলার মুসোলিনি এদের একটাই ডিমান্ড ছিল যে আমরা কিভাবে সাম্রাজ্যকে বিস্তার করব, এক্সপেনশন থিওরিতে এরা বিলিভ করতো। এবং এশিয়াতে তখন কি হচ্ছে, এশিয়াতে জাপান চাইছে যে না, আমরা পুরো এশিয়াকে দখল করে নেব। জাপান এক্সপেনশন করছে, তো এদের এই এক্সপেনশন পলিসির জন্যই কিন্তু ধীরে ধীরে 4-5 বছর পর 1939 এসে কি হলো, ওয়ার্ল্ড ওয়ার 2। তাহলে এরকম 39-এ যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হলো, তখন ইংরেজ কি দেখছে, যে ইংরেজরা আমাদের দেশের যারা লিডার ছিলেন তাদেরকে উইথাউট ইনফরমেশন, তাদের কাছে কোনো কনসালটেন্ট না করে ইন্ডিয়াকে কি করলো, যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পার্ট বানিয়ে দিল, যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাজ এ পার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 2। আর যেটার বিরোধেই কি করলো, 1937-এ যখন ইলেকশন হয়েছিল প্রভিন্সিয়াল গভর্ন, যে প্রভিন্স গুলো ছিল আর কি, সেখানে 11টা প্রভিন্সের মধ্যে 7টা প্রভিন্সেই আইএনসি কিন্তু জিতে গেছিল। প্রত্যেকে এর বিরোধে কি হলো, 1939-এ রেজিগনেশন দিয়ে দিল পুরো মন্ত্রিসভা থেকে। এবার ইংরেজরা দেখছে দুটো জিনিস, যে প্রথম কথা, যে এত বড় বড় লিডাররা যদি সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে বেরিয়ে যায়, ইভেন যদি এই সময় একটা মাস মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন অথবা অসহযোগ আন্দোলনের মতো যদি আন্দোলন একবার শুরু করে দেয়, তাহলে কিন্তু কোনো মতেই আমরা আর ইন্ডিয়াতে থাকতে পারবো না। সেই জন্য একটা টফি দেওয়ার জন্য কি করলো, অগাস্ট অফার হিসেবে একসেপ্ট করলো ব্রিটিশরা, যে না ওকে ওকে ফাইন, আমরা হচ্ছে কনস্টিটিউশনকে, যে তোমরা যেটা চাইছো সেই জিনিসটাকে আমরা, হ্যাঁ। এবার অগাস্ট অফারের মধ্যে কি কি বলা হলো, যে ব্রিটিশরা বললো প্রথম কথা, যে আচ্ছা আফটার যখন ওয়ার শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, অ্যালাউ করব ইন্ডিয়ানদেরকে তাদের কনস্টিটিউশন লেখার জন্য। প্রথম একটা শর্ত। সেকেন্ড শর্ত কি ছিল, মাইনরিটিসদের যেটা রাইট সেটাকেও আমরা প্রোটেক্ট করব। আর 3 নম্বর ছিল এক্সিকিউটিভ কাউন্সিলকে আর একটু বাড়াবো। এক্সিকিউটিভ কাউন্সিল মানে কি, যেমন আমাদের এখন ইউকম রয়েছে, ইউনিয়ন ক্যাবিনেট অফ মিনিস্ট্রি রয়েছে, সেই সময়কার এক্সিকিউটিভ, যে সেখানে একটু সংখ্যাকে বাড়াবো, সেখানে আরো বেশি ইন্ডিয়ান যাতে আসতে পারে। এই তিনটে জিনিসকে একসেপ্ট করা হয়েছিল। কিন্তু এটা একসেপ্ট করেছেন কে? ভারত সরকার। কিন্তু এটার পিছনে যে প্ল্যান বানাতে হবে তার জন্য 1942 থেকে এসেছিল ক্রিপস মিশন, যেখানে
যে কথাগুলো অগাস্ট অফারে বলা হয়েছিল সেগুলোকে প্ল্যানগুলোকে কমপ্লিট করার জন্য ক্রিপস মিশন এসেছিল, কিন্তু আমরা কি দেখব, ক্রিপস মিশন ফেল হয়ে যাবে। কেন ফেল হয়ে যাবে তার বিষয় কি, সবকিছুই তারা এটা বলেছিল সবই যখন যুদ্ধ শেষ হবে তারপর, যুদ্ধের আগে কোনো কিছু নয়। সেই জন্য মহাত্মা গান্ধীও বলেছিলেন ইটস এ পোস্ট ডেটেড চেক। যখন ক্রিপস মিশন ফেল হয়ে গেল তারপর আসবে 1946। এবার ইন বিটুইন 1942-তে আমরা কি দেখছি, ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে। 1943-তে বেঙ্গল ফেমাইন হয়েছে। আর এই যে 42 থেকে 46 এর মধ্যে বহুবার ইংরেজদের সাথে কিন্তু কথা হয়েছে আইএনসির, যে না কিভাবে কি করতে হবে, ইভেন জিন্নার সাথেও, কিন্তু কেউ কোনো একটা প্ল্যানে এসে উপস্থিত হতে পারে। আলটিমেট কি হলো, আবার 1946-এ ক্যাবিনেট মিশন পাঠানো হলো। এই ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে প্রথমবার আমাদেরকে অ্যালাউ করা হলো যে আমরা আমাদের নিজস্ব কনস্টিটিউশন লিখব। তাহলে আমরা 1934 থেকে 46 অব্দি জার্নিটা বুঝলাম, যে কিভাবে ধীরে ধীরে একটু একটু করে আমরা কনস্টিটিউশন লেখার আজকে সেই জায়গাতে পৌঁছেছি। নেক্সটে দেখো, এবার কনস্টিটিউশন যে লিখবো তার মানে কি, যে আমার তো কিছু মেম্বার দরকার, যেমন আজকালকার দিনে যেমন পার্লামেন্ট, পার্লামেন্টে যেমন যত লোক বসে থাকে তার তো একটা সিট সংখ্যা আছে, সেরকমই অ্যাসেম্বলি প্রথমে বানাতে হবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবার অ্যাসেম্বলি মানে এক কথায় তুমি বলতে পারো যে পার্লামেন্ট টাইপেরই কাজকর্ম করবে। তো সেখানে আমরা কি ঠিক করা হয়েছিল যে টোটাল মেম্বার কতজন থাকবে, 389। এই যে 389 মেম্বার, এটাকে কোথা থেকে নেওয়া হবে, দেখো প্রথম নেওয়া হচ্ছে এখানে ব্রিটিশ ইন্ডিয়া থেকে 296 মেম্বার, প্রিন্সলি স্টেট থেকে 93 মেম্বার। আমাদের সেই সময়কার প্রিন্সলি স্টেট ছিল 1947-এ, যদি আমরা প্রপার দেখি 562খানা প্রিন্সলি স্টেট ছিল, ছোট বড় মিশিয়ে। সেখান থেকে 93 জনের সিট রাখা হয়েছে। এই 93 জন কিভাবে আসবে, যেখানকার যে রাজা আছে সে তার কোনো একজনকে পাঠাবে, সেখানে কোনো ইলেকশনের ব্যাপার নয়, রাজা যাকে পাঠাবে তার সিট ওখানে একদম রেখে দেওয়া হলো। কিন্তু এই যে 296 যেটা ব্রিটিশ ইন্ডিয়া সিট, সেই সিটটা কিভাবে ডিভাইড হচ্ছে, আমাদের কতগুলো প্রভিন্স বললাম, 11টা প্রভিন্স ছিল, 11টা প্রভিন্স থেকে 292 জনকে সিলেক্ট করা হবে। আর 4টে ছিল চিফ কমিশনার প্রভিন্স। চিফ কমিশনার প্রভিন্স মানে কি, আমাদের দিনে আজকে আমাদের দেশে আজকে ধরো যে ইউটি রয়েছে, তখনকার দিনে যেমন আন্দামান নিকোবর যে ছিল সেটাকে চিফ কমিশনার প্রভিন্স বলতো। সেখান থেকেও কি 4টে সিটকে রাখা হয়েছিল। এবার এই যে এদেরকে কারা ইলেক্ট করবে, এদের ইলেকশন হয়েছিল ইনডাইরেক্ট ইলেকশন। কারণ কি, গোটা দেশের সবাই কিন্তু ভোট দিয়ে এদেরকে নিয়ে আসে, এটা ক্লিয়ার থাকতে হবে। কিন্তু রিপ্রেজেন্টেশন ছিল সবার, হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, ইভেন উইমেন পর্যন্ত প্রত্যেকের রিপ্রেজেন্টেশন এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে করা হয়েছিল। তাহলে মেম্বারের দিকটা আমি বুঝতে পারলাম। এবার এই মেম্বারদের কাজ কি ছিল, এই মেম্বারদের কাজের জন্য দেখো নেক্সটে আমরা দেখব ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলির আগে এই যে কমিটি, যে কিছু কমিটি বানানো হয়েছিল। এই কমিটিগুলোর মাধ্যমে তারা তাদের ডে টু ডে লাইফে যে কাজগুলো ছিল আর কি, অ্যাজ এ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যা যা কাজ হয়, মানে পার্লামেন্ট চালানোর জন্য যে যে কাজগুলো হয়, সেই কাজগুলোই কিন্তু এই কমিটির মাধ্যমে তারা করতো। এর সাথে কিছু ফ্যাক্ট লেখা আছে, যেমন কি টেনিওর, কতদিন সময় লেগেছিল কনস্টিটিউশন লিখতে, 2 years 11 months 18 days। এটা ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসে এখানে, 17 দিন দিয়ে দেবে 18 দিনের জায়গায়, এভাবে একটু ঘুরিয়ে কোশ্চেন আসে। কত টাকা খরচা হয়েছিল, 64 lakhs। আর কি টোটাল কতগুলো সেশন হয়েছে, আমরা দেখবো প্রথম সেশন হবে 9 ডিসেম্বর 1946-এ, প্রথম সেশন হবে। সেখান থেকে একদম লাস্ট সেশন হবে 24 জানুয়ারি 1950-তে। এতগুলো, এত দিনের মধ্যে, এতগুলো বছরের মধ্যে টোটাল 11টা সেশন হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা 1946 অব্দি দেখলাম যে ক্যাবিনেট মিশন প্ল্যান আমাদেরকে অ্যালাউ করে দিয়েছে। এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি কনস্টিটিউশন লেখার জন্য। দেখো প্রথম কি বললাম, ডিসেম্বর 9, 1946 ফার্স্ট অ্যাসেম্বলি মিটিং। কে ছিল ইন্টারিম প্রেসিডেন্ট, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তারপর 11ই ডিসেম্বর আমরা আমাদের পার্মানেন্ট প্রেসিডেন্ট পেয়ে যাই, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। 13ই ডিসেম্বর কি করলেন, পণ্ডিত নেহেরু অবজেক্টিভ রেজুলেশন পাস করেছেন। অবজেক্টিভ রেজুলেশন মানে কি, অলরেডি আমার প্রিয়াম্বলে ভিডিও বানানো আছে, ওখানে ক্লিয়ারিটি চলে আসবে অবজেক্টিভ রেজুলেশন বলতে কি বোঝা যায়। এই যে অবজেক্টিভ রেজুলেশনটা পাস হয়েছিল, সেটা কত সালে অ্যাডপ্ট করা হয়েছিল, জানুয়ারি 22, 1947। এই ডেটগুলো কি, এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট ডেট, একটা একটা ধাপে আমরা কিভাবে এগিয়েছি সেগুলো এখানে লেখা আছে।
তারপর আসছে অগাস্ট 15, 1947, যেদিন আমরা স্বাধীন হই, স্বাধীনতা লাভ করি। স্বাধীনতা হয়ে যাওয়ার পর আমরা দেখো অগাস্টের পর জুন, জুলাই, জুলাই মাসে আমরা 22 জুলাই 1947 ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করি। তার কারণ কি, আগে ফ্ল্যাগ না থাকলে আমরা স্বাধীনতার দিন উড়ে মানে কোন ফ্ল্যাগটা আমরা ইউজ করবো আর কি। তো 22 জুলাই এটা আমরা ফ্ল্যাগ নিয়েছিলাম। কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়েছিল কবে? নভেম্বর 26, 1949 কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়। আর জানুয়ারি 24, 1950-তে ন্যাশনাল অ্যান্থমকে অ্যাডপ্ট করা হয়। ডক্টর প্রসাদকে আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট রূপে অ্যাডপ্ট করা হয়, এবং এইটাই ছিল আমাদের লাস্ট সেশন, 11 নম্বর সেশন এই দিন। আর কনস্টিটিউশন কবে কেম ইনটু ফোর্স, মানে কার্যকরী হয়ে যায় কবে থেকে? 26 জানুয়ারি 1950, রিপাবলিক ডে 26শে জানুয়ারি। এটা ছিল আমার একটা মাইন্ড ম্যাপ, যে আচ্ছা 9 ডিসেম্বর থেকে 1950 অব্দি কি কি জিনিস হয়েছে। কিন্তু এই যে ইলেকশনের কথা আমি বললাম, এই ইলেকশনের মধ্যে কি রেজাল্ট হয়েছিল? আমাদের কাছে কতগুলো সিট ছিল? 296টা সিট, যেটা ব্রিটিশ ইন্ডিয়া সিট ছিল। সেই সিটের মধ্যে যখন ইলেকশন হয়েছিল, আইএনসি জিতেছিল 208টা, মুসলিম লীগ 73টা, আদার্স 15টা। আর কি প্রিন্সলি স্টেট যারা ছিল তারা বললো যে না, আমরা এইসবের মধ্যে থাকবো। তার মানে তারা এটা ভাবলো যে আচ্ছা ওরা ওখানে বসে কি বানাবে, এটা কি, তাহলে আমরা যদি ওখানে পার্টিসিপেট করি তাহলে হয়তো আমাদের রাজ্য চলে যেতে পারে, তাহলে আমরা পার্টিসিপেটই করবো। কিন্তু আলটিমেট লেটার অন আমরা দেখবো যে এই রেজাল্ট আসার পর মুসলিম লীগ টোটালি বয়কট করেছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলির পার্টি হয়নি, এবং কি জিন্না 16 আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিল। প্রায় অলমোস্ট কলকাতাতে 4000-এর বেশি মানুষ মারা গেছিল ওই দিনে। প্রিন্সলি স্টেট ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তারা যখন বুঝতে পারলো যে না কনস্টিটিউশন অ্যাসেম্বলি শুরু হয়েছে, কিছু হচ্ছে, তখন বিভিন্ন রাজারা তাদের কোনো একজন রিপ্রেজেন্টেটিভকে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ধীরে ধীরে যোগদান করতে পাঠাল। AC মুখার্জি অ্যান্ড VT কৃষ্ণমাচারী, এরা কি ছিল? এরা ছিল ভাইস প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আর লাস্টে আমরা কি দেখছি? টোটাল স্ট্রেংথ কত ছিল? 299। তাহলে আমরা শুরু করেছিলাম 389, লাস্টে এসে থামলো কোথায়? 299। তাহলে কোশ্চেন যদি বলে যে টোটাল স্ট্রেংথ কত ছিল, অ্যান্সার 389। বাট যদি বলে যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে সবকিছু রেডি হয়ে গেছিল তখন কতজন মেম্বার প্রেজেন্ট ছিল? 299। ওকে, নেক্সট। তাহলে অ্যাসেম্বলির কাজ কি ছিল? বিভিন্ন রকম কমিটি। সব থেকে ইম্পর্টেন্ট কমিটি কি? ড্রাফটিং কমিটি। কারণ এই ড্রাফটিং কমিটি কি করবে? কনস্টিটিউশনের ড্রাফট বানাবে, মানে কনস্টিটিউশনকে লিখবে। এর চেয়ারম্যান কে ছিল? ডক্টর BR আম্বেদকর। এবার ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি। ইউনিয়ন কথাটা যখনই চলে আসবে, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী যে, তার সাথেই বিষয়টা, তাহলে কে? জওহরলাল নেহেরু। ভুল এখানে যেটা হয়, কোশ্চেন দেয় ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, প্রথম অপশনে দেয় BR আম্বেদকর, কনস্টিটিউশন কমিটি থেকে সবাই BR আম্বেদকরকে মেরে দেবে। কিন্তু ড্রাফটিং কমিটির হেড ছিল BR আম্বেদকর, নট কনস্টিটিউশন কমিটি। কনস্টিটিউশন কমিটির মতোই ড্রাফটিং কমিটি একটা আলাদা কমিটি ছিল। এবার আসি সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কি ছিলেন? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। তাই ইউনিয়নে কে ছিল? জওহরলাল নেহেরু। প্রভিন্সে কে ছিল? সর্দার প্যাটেল। এছাড়া কি অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি। ফান্ডামেন্টাল রাইটস যখন ডিসকাস করব সেখানে আমরা দেখব এটার যে সাব কমিটি ছিল, যেখানে JB কৃপালিনী ছিলেন, বাট ওভারঅল কে ছিলেন? সর্দার প্যাটেল। আর স্টিয়ারিং কমিটি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই কোশ্চেনটা আসে, স্টিয়ারিং কমিটি জিজ্ঞেস করে আমাদেরকে। এবার আমরা দেখব ড্রাফটিং কমিটিতে কতজন মেম্বার। কতজন মেম্বার? 7 জন মেম্বার। শুধু নামগুলো এখানে জাস্ট রিড করে নাও। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা নাম সেটা হচ্ছে সৈয়দ মোহাম্মদ। কেন? তার কারণ উনি ছিলেন একমাত্র মুসলিম রিপ্রেজেন্টেটিভ পুরো ড্রাফটিং কমিটির জন্য। তাহলে কোশ্চেন কিন্তু ওনার থেকেই আসতে পারে। ওকে, বাকিদের নামগুলো পড়ে নেবে, সেভাবে কোশ্চেন আসে না এখান থেকে। এবার লাস্টে আমরা পৌঁছে গেছি যে এখানে কি তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, এগুলো প্রত্যেকটাই মুখস্থ করতে হয়। যেমন কি ড্রাফটিং কমিটির কথা বললাম, কত সালে সেট আপ করা হয়েছিল? আগস্ট 29, 1947। কতদিন অবধি কাজ করেছিল? আমরা জানি 2 বছর 11 মাস 18 দিন, এতদিন কাজ করেছিল। ডক্টর BR আম্বেদকরকে কি বলা হয়? চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন, কারণ উনি যেহেতু চেয়ারম্যান ছিলেন, এবং কি ওনাকে কি বলা হয়? মডার্ন মানুও বলা হয়। লিগেল অ্যাডভাইসার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি কে ছিলেন? স্যার BN রাও। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ লিগেল অ্যাডভাইসার দিয়ে কোশ্চেন এলে অনেকে এটা ভাবে যে BR আম্বেদকর হবে।
কিন্তু না, লিগ্যাল অ্যাডভাইসার ছিল BN রাও। কনস্টিটিউশন অ্যাসেম্বলি সিল কি ছিল বা সিম্বল? এলিফ্যান্ট। আর ক্যালিগ্রাফার কে ছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ক্যালিগ্রাফার মানে যিনি হাতে করে লিখেছিলেন, তিনি ছিলেন। লাস্টে দেখো সব থেকে ইম্পর্টেন্ট, কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়েছিল? 26 নভেম্বর 1949। যেখানে কি কি ছিল? একটা প্রিয়াম্বেল, 395 আর্টিকেলস, 8টা স্কেডিউল, এগুলোকে আমরা অ্যাডপ্ট করেছিলাম। বাট আমাদেরকে মনে রাখতে হবে প্রিয়াম্বেল সবার শেষে অ্যাড করা হয়। প্রথমে সমস্ত আর্টিকেল স্কেডিউল সব অ্যাড করার পর লাস্টে প্রিয়াম্বেলকে অ্যাড করা হয়। বোঝা গেল? তাহলে আমরা জার্নি শুরু করেছি 1934 থেকে, ধীরে 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 একদম 24 জানুয়ারি 1950-তে এসে আমাদের সবকিছু রেডি হয়ে গেল, অ্যান্ড কনস্টিটিউশন কাজ করা শুরু করলো 26 জানুয়ারি 1950 থেকে। ওকে, থ্যাংক ইউ।